পর এবার অনশন চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনে অনশনে এক চাকরিহারা শিক্ষক। যোগ্যদের তালিকা প্রকাশের দাবি। আমাদের স্যালারি হবে কি হবে না, কি হবে কি হবে না, কোনো সদুত্তর আমাদের কাছে কেউ দিতে পারছেন না। আমরা এইচএম এর কাছ থেকে জানতে পারছি না, আমরা ডিআইদের তরফ থেকে জানতে পারছি না, আমরা কারোর তরফ থেকে জানতে পারছি না। কালকে আমাদের একটা কর্মসূচি ছিল ডিআই অফিস অভিযান, তার আগে পর্যন্ত পোর্টাল বন্ধ ছিল। আমরা ডিআই অফিসে কর্মসূচি গ্রহণ করার পর পোর্টাল খুলেছে, কিন্তু তারপরেও কোনো নির্দেশিকা নেই যে আমাদের স্যালারি হবে কি হবে না। অতএব আমরা বলতে পারছি না এই ব্যাপারে কি হবে। আরেকটা বড় জিনিস, যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডিআই অফিস ঘেরাও করতে গেছিলাম, সেখানে কি হলো, পুলিশি মারধর, লাঠি চার্জ, লাঠি, টিচারদের বুকে লাঠি, গোপনাঙ্গে লাঠি, শিক্ষিকাদের চুল ধরে টানা, পুলিশি অত্যাচার, পুলিশের বর্বরতা আমি বলবো এইরকম হয়েছে। এবং আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে, আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা পুলিশদের আক্রমণ করেছি। এবং এই যে এত মিডিয়া, কারোর কাছে কি কোনো ফুটেজ আছে যে শিক্ষকরা আগে কোনো টিচার মানে পুলিশের গায়ে হাত দিয়েছে বা কোনো সরকারি সম্পত্তিতে হাত দিয়েছে? ছিলাম আমরা, কাকে কি করতে পারি, আমরা তো নিরস্ত্র ছিলাম। এলো কেন? আমরা তো এতদিন এই জায়গায় আসছি কোনো সিস্টেমের উপরে ভরসা রেখে, মানে সঠিকভাবে পরীক্ষা দিয়ে পুরো সিলেকশন প্রসিডিওরে, প্রপার সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে আমরা আজকে এই জায়গায় এসেছি। কিন্তু তারপরেও আমরা রাস্তায় বসে গেলাম কেন? আমাদের এত অ্যাসিওর সরকারি চাকরি, এমনি যে কোনো চাকরি, আমরা যে কোনো জায়গায় অনেক ভালো ভালো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে এসেছি, চাকরি ছেড়ে দিয়ে এসেছি এখানে কিসের ভরসা? একটাই, যেটা সরকারি চাকরি এবং এটার একটা সিকিওর চাকরি, সিকিওর জব, নিশ্চয়তা রয়েছে। অনেকে অনেক জায়গা থেকে এই পেপারেই একজন ইঞ্জিনিয়ার তার একটা ভালো চাকরি কথা বলছি। আমাদের এই যে রিটেন থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে, তারপরে ভেরিফিকেশন, আমরা যত রকম ভেরিফিকেশন দিয়েছি, যতবার দিয়েছি, কোনো এসএসসিতে এতবার ভেরিফিকেশন হয়নি ম্যাডাম। আমাদের পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন হয়েছে, যেটা এসএসসিতে প্রথম আমরা দিয়েছি। আমরা যেটাতে আমাদের ক্ষেত্রে যেটা প্রথম শুরু হয়েছিল 2016 সালে, আমাদের এতবার ছাকা হয়েছে, যত ছাকা আর কোনো কিছুতেই ছাকা হয়নি। ওএমআর সিট আমরা নিজেদের ওএমআর সিট নিজেরা দেখিয়েছি, আমাদের ইন্টারভিউর মার্কস রয়েছে, আমাদের একাডেমিক স্কোর রয়েছে, তারপর টেকনোলজি এত উন্নত হয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি, কোন যুগে দাঁড়িয়ে আছি, যেখানে টেকনোলজি এত উন্নত, তাহলে কোনো ইনভেস্টিগেশন হবে না, কোনো ক্রিমিনাল কোনো কিছুর ইনভেস্টিগেশন হবে না। সবাই যে মানে একটা তালে গলে নিয়ে মানে কোনো কাউকে আইসোলেট করা যাবে না, কে ক্রিমিনাল কে আইডেন্টিফাইড হবে না। শুধুমাত্র যারা যোগ্য মানুষ, যারা যাদের কোনো ফল্ট নেই, তারা আজকে এইভাবে ভিক্টিমাইজড। সেগুলোই করা যায়, সরকারের কাছে সব কাগজ থাকবে। সামনে যে বিল্ডিংটা দেখছেন, সামনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর মধ্যেই আমাদের সমস্ত পরীক্ষার ডকুমেন্টস এখানে রয়েছে। মাননীয়াকে কিচ্ছু করতে হবে না, শুধু যোগ্য লিস্টদের প্রকাশ করুক 23 লক্ষের সিটটা, আমরা টিচাররা দায়িত্ব নিচ্ছি কারা যোগ্য অযোগ্য বের করে দেবো। একদম ঠিক কথা, কাউকে লাগবে না, আমরা নিজেরাই করে দেবো, শুধু আমাদের যোগ্য লিস্টটা তিনি দিক। এবং আমরা ম্যাডাম আমাদের মতো করে সবাই চেষ্টা করছি, জান প্রাণ সমস্ত কিছু লড়িয়ে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন যাতে যোগ্য লিস্ট দিতে তিনি বাধ্য হয়। এর বাইরে কোনো গল্প নেই, আমাদের রাস্তা বসতেই লাগবে না, আমরা চক ডাস্টার নিয়ে আবার সেই প্রিয় ছাত্রছাত্রীদের কাছে ফিরে যাব। শুধু দয়া করে আপনারা সর্বোত্তমভাবে চাপ দিন এবং সমস্ত দলগুলো, সমস্ত নাগরিকের কাছে অনুরোধ, আপনারা যোগ্য লিস্ট বের করতে চাপ দিন। এর বাইরে কোনো গল্প নেই, যোগ্য লিস্ট বের করলে চাকরি আমরা ফিরে পাবো। যোগ্য লিস্ট বার করলে চাকরি আমরা ফিরে পাবো। শুনতে পেলেন সবাই, যোগ্য লিস্ট বার করার ক্ষমতা একমাত্র এসএসসি আছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, একমাত্র শিক্ষক মন্ত্রকের আছে। শিক্ষা মন্ত্রকের সমস্ত লোকজনকে ডেকে উনি এইসব ভড়ংবাজি না করে চুপচাপ শান্ত মনে উনি ওনার কাজটুকু করুন। আর না হলে এখানে আরো লোক জড়ো হতেই থাকবে, আরো লোক জড়ো হতেই থাকবে। এবং আমি সকলকে অনুরোধ করছি, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করছি, যে যা রাজনৈতিক রং ভুলে চুপচাপ, কোনো পতাকা কোনো কিছুর দরকার নেই, এদের পাশে আসুন। কোনো রং কোনো কিচ্ছুর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনি সলিউশন বার করে তবে আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যান। খেলা করবেন না, খেলা করবেন না, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে করজোড়ে অনুরোধ করছি যে প্লিজ কোনো খেলা খেলবেন না। আপনি সমস্ত কাজকর্ম আঁকাতা তো 3-4 দিনের জন্য ভুলে
এই লিস্টটা বার করুন, তারপর আপনারা রিভিউ কমিটি কোথায় কি, আবার কোর্ট, আবার কি কোর্টের দৌড়, কোন উকিল খুঁজছেন, ওগুলো পরে করুন। উচ্চশিক্ষা পর্ষদ এর পরেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং বলেছে এই শিক্ষাবর্ষের জন্য অন্তত বহাল রাখতে, অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অসুবিধা হচ্ছে। কোথাও পর্ষদ নিজের বললো এই 1 বছরের অর্থাৎ এই শিক্ষাবর্ষের জন্য অন্তত বহাল রাখতে বললো। পুরো টার্মের কথা উল্লেখ করেন, মানে সারা জীবনে 60 বছরের জন্য যে চাকরি থাকে এদের, এটা বলেনি, শুধু বলেছে এই শিক্ষাবর্ষের জন্য অন্তত বহাল রাখতে, মানে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে। আসলে কি স্কুলগুলো সম্বন্ধে একটা এত বছর ধরে নিয়ে সরকারটায় আছে, এডুকেশন সিস্টেমটা যে কোনো মানে রাজ্যের জন্য, মানে দেশের সব জায়গার জন্য, যেহেতু এডুকেশনটা রাজ্যের বিষয়, তাই আমি বলছি এডুকেশন সিস্টেমটা হচ্ছে কোর অফ দ্য হোল সিস্টেম। একটা রাজ্য দাঁড়িয়ে থাকে হচ্ছে এডুকেশন সিস্টেমের উপরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।